ভারত এখন শত্রু, বন্ধু পাকিস্তান। ৭১-এ যারা কেড়েছিল লাখো মা বোনের সম্মান, এই হানাদার এই মাটিতে আবার বেঁধেছে ঘর, ওদের বাবা দাদা ছিল পাক সেনাদের চর। হ্যালো বন্ধুরা, এই গানটির লেখক কিন্তু ভারতবর্ষের কোনো গীতিকার নয়। এই গানটির লেখক হলো বাংলাদেশেরই একজন তরুণ। এই গায়কের আগুন ঝরানো প্রতিটি কথা বাঙালির হৃদয়ে আলোড়ন করে গিয়েছে, তাই সমাজ মাধ্যমে এই গানটি ব্যাপক ভাইরালও হয়ে। আর তাতেই বোঝা যাচ্ছে যে তদারকি সরকারের প্রতি মানুষের ক্ষোভের লেলিহান দিন দিন কতটা ঊর্ধ্বমুখী। বাঘের ফিটে সবার ইউনুস সেটা বেশ ভালো করেই বুঝতে পারছেন। আর তাই ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির জাগিয়ে আসলে মোহাম্মদ ইউনুস তার নিজের গদিটাই বাঁচাতে চাইছেন। কিন্তু এইভাবে আর কতদিন? বাংলায় একটা কথা আছে, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে। মোহাম্মদ ইউনুসের হয়েছে ঠিক সেই অবস্থা। নোবেল লরিয়েন্ট হিসাবে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছিলেন, সম্মানও পাচ্ছিলেন বেশ ভালোই। মাইক্রোফিন্যান্সের নতুন দিশারি হিসাবে তার বেশ নামডাকও আছে। দুর্ভাগ্যের বিষয় হলো এই যে শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া মানুষটাই আজ যত অশান্তির কারণ বলে মনে করছে সাধারণ মানুষ। ইউনুস সাহেব সাধারণত রাজনীতির লোক ছিলেন না। তিনি যে বয়সে এখন দাঁড়িয়ে আছেন, এই বয়সে সাধারণত মানুষ রিটায়ারমেন্ট নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করেন। ইউনুস সাহেবের কোনো কিছুতেই কমতি ছিল না, তা সত্ত্বেও তিনি কেন এই বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করলেন? এর পিছনে সাধারণত তিনটি কারণ আছে। নাম্বার 1 হলো ক্ষমতার লোভ, যেটা মানুষের আমৃত্যু থাকে। দ্বিতীয় কারণ হলো তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের ক্লিন চিট হাতিয়ে নেওয়া। 3 হলো নোবেল প্রাইজ প্রাপ্তির ঋণ পরিশোধ করার চাপ। ইউনুস সাহেব এটাও ভালো করে জানেন যে ভারতের সাথে যুদ্ধ করার ক্ষমতা তার দেশের নেই। ভারতের সাথে যুদ্ধ এলে তার দেশ 1.5 দিনও টিকবে না। তা সত্ত্বেও যুদ্ধের জিগির তোলা হচ্ছে, সীমান্তের নানা প্রান্তে সাজোয়া গাড়ি দৌড়াদৌড়ি করছে, সেনাবাহিনী সুরক্ষার জন্য বাংকার বানানো হচ্ছে। কেমন যেন একটা যুদ্ধ ভাব। উদ্দেশ্য কিন্তু একটাই, ভারতের সাথে যুদ্ধ করতে বাংলাদেশ প্রস্তুত, এই বার্তাটাই দেওয়া। এই বার্তা আবার বিজেপিকেও দেওয়া হয়েছে, যার ফলে সীমান্তে উত্তেজনা কিন্তু ছড়িয়েই আছে। অনুপ্রবেশ ও চোরাচালান, এই দুটো ঠেকানোর জন্য ভারত তার নিজের জমিতে কাঁটাতারে বেড়া দিচ্ছে। এই কাঁটাতার বেড়া দেওয়ার জন্য বাধা দিচ্ছে বিজেপি, এবং তাদের পাশে আছে সাধারণ মানুষ। মাছ ধরতে গিয়ে যদি কোনো জেলেরা সীমানা অতিক্রম করে, তবে তাদের বাংলাদেশে জেলে নিয়ে প্রচুর পরিমাণে অত্যাচার করা হচ্ছে। অথচ কিন্তু কয়েক মাস আগে এরকম ঘটনা ঘটলে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান করা যেত। এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উনকোটি জেলায়। সেখানে বিএসএফরা চোরা কারবারিদের পিছু ধাওয়া করতে করতে 2জন বিএসএফ জওয়ান বাংলাদেশের সীমানায় ঢুকে যায়। আর তখনই বাংলাদেশের পাচারকারীরা জওয়ানদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই পাচারকারীরা এতদিন বিএসএফ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করত, আজ তারা এই বিএসএফ এর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার মতো সাহসিকতা দেখায়। আসলে এই সাহস পাচ্ছে বাংলাদেশের মৌলবাদীদের গরম গরম হুমকি এবং ইউনুস সরকারের পদক্ষেপের জন্যই। আর পাচারকারীরাও এটাও বুঝে গিয়েছে যে বাংলাদেশ এখন দুর্নীতির স্বর্গরাজ্য। প্রায় 140 কোটি দেশ ভারতবর্ষ, মেধা ও সম্পদের কারণে এই ভারতবর্ষকে কিন্তু বিভিন্ন দেশেই হিংসা করে, বিভিন্নভাবেই আমাদের দেশকে দমিয়ে রাখার চেষ্টা করে। অতীতেও অনেক চক্রান্ত হয়েছে আমাদের এই ভারতবর্ষের বিরুদ্ধে, কিন্তু সরাসরি আক্রমণের সাহস কোনো দেশেই পায়নি। তাই বিভিন্ন বড় বড় দেশ এই ছোটখাটো দেশকে লেলিয়ে দিচ্ছে ভারতবর্ষের বিরুদ্ধে। বিশেষজ্ঞরা বলছেন পরমাণু শক্তিধর ভারতবর্ষের বিরুদ্ধে বাংলাদেশ যেটা করছে এখন, সেটা আসলে সেই চক্রান্তেরই বহিঃপ্রকাশ। তারা এতদিন পাকিস্তানকে দিয়ে যেটা করিয়েছে, এখন ঠিক বাংলাদেশকে দিয়েও সেইটাই করাতে চাইছে। এই মুহূর্তে বাংলাদেশ নানান সমস্যায় জর্জরিত, তাই মোহাম্মদ ইউনুস সরকারও চাইছে যে ভারত বিদ্বেষী মনোভাব দিয়ে জনগণের দৃষ্টিটা কিছুটা এই দিকে ঘুরানো যাক। এই মুহূর্তে আরো একটা প্রশ্ন উঠতে পারে যে বাংলাদেশে এই আগ্রাসী মনোভাবের পরেও ভারত চুপ কেন? দেখুন, রাজনীতি আর পররাষ্ট্রনীতি কিন্তু এক নয়। এই দুটিকে যদি একই আতশ কাছে নিচে ফেলে বিশ্লেষণ করা হয়, সেটা কিন্তু ভুল হবে। ইউনুস সরকার হলো ভারত বিরোধী মুখ, কিন্তু পিছনে থেকে কলকাঠি নাড়ছে কিন্তু অন্য কোনো শক্তিধর দেশ। এক কথায় মৌলবাদীদের খুশি করতে ইউনুস সরকার যেটা করছে, সেটা কিন্তু সাধারণ মানুষের তাতে সমর্থন নেই। এই মুহূর্তে যদি ভোট হয়, তাহলে ইউনুস সরকার এটাও জানে যে সে গোহারা হারবে। ঠিক এই কারণের জন্যই বারবারই কিন্তু ইলেকশনও পিছিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু সেই 1947 সালে। তারপর 1971 খ্রিস্টাব্দে যখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তখন ভারতবর্ষের সাথে কিন্তু একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। এই সম্পর্কটা এতটাই মজবুত হয়েছিল যে অনেকেই এই যে সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার পক্ষে ছিলেন না অনেকেই। ইউনুস সরকারের এই কর্মকাণ্ডের জন্য সেই আবেগ কিন্তু কর্পূরের মতো উড়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশ ভারতবর্ষকে নয়, বরঞ্চ পাকিস্তানকেই তারা আসল বন্ধু হিসেবে মনে করে। অথচ
এই পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠেছিল সমগ্র বাংলাদেশ। উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে গর্জে উঠেছিল বাংলাদেশ সমস্ত মানুষ। বাংলাদেশের সবাই চাইতো রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে। এই রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি রাস্তায় নেমে এসেছিল অসংখ্য মানুষ। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিল রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বারের মতো আরও অনেকে। উর্দুপ্রেমী পাকিস্তানি বর্বর শাসকরাও শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাংলাকেই রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছিলেন। এখন 21শে ফেব্রুয়ারি সমস্ত বাঙালির কাছে একটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মিলেছিল লড়াইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি। সমস্ত বাঙালির কাছে এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এত অস্থিরতার মধ্যেও বাংলাদেশের সাধারণ নাগরিকরা কিন্তু চায় যত তাড়াতাড়ি ভোট হয়ে সরকার ক্ষমতায় ফিরবে তত তাড়াতাড়ি বাংলাদেশের জন্য মঙ্গল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।